কাল রাতে যে ভয়াবহ বৃষ্টি হলো, এই আসরিক বৃষ্টিতে শহর কলকাতার এমন কোনো অংশ নেই যে যেখানে জল জমেনি, সেই ছবি আমরা আজকে পাইনি। এমনকি কলকাতার উপকণ্ঠে সল্টলেক বিধাননগর চত্বরেও উল্টোডাঙার মোড়ে একাধিক জায়গায় জল জমেছে এবং যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই জমা জলে প্রায় 9 জন মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর কারণ হিসাবে রাজ্যের প্রশাসন বা প্রশাসনিক প্রধান বিদ্যুৎ সরবরাহকারী দপ্তর সিইএসসিকে দায়ী করছেন। বারবার করে বলা সত্ত্বেও সিএসসি ব্যবসা করে ঠিকই, কিন্তু মেনটেনেন্স করে না। অভিযোগ মুখ্যমন্ত্রী, এদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত এই পরিবারগুলোকে। যদিও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, পাশাপাশি চাকরির বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমি ঠিক এখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তের অবস্থা একটু দেখে নিতে চাইব। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীপাঞ্জনার কাছে যাব। দীপাঞ্জনা, এখন তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো এবং সেখানকার অবস্থা কি একটু জানাও আমাদের। দেখো দেবাশিস, তোমার কথা সূত্র ধরেই বলি, টানা রাত 5 ঘন্টা বৃষ্টির জেরে সারা শহর কলকাতা জলমগ্ন। এমন কোনো জায়গা নেই যেখানে জল জমে। আমরা দেখেছি যে জায়গা জল জমে না সেই জায়গাটাও কিন্তু জলমগ্ন। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশনে। বিধাননগরের ছবি তোমাকে আরও একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ বিধাননগর রেল ব্রিজ, সেই রেল ব্রিজের যে সামনের যে ছবি, সেই ছবি একেবারে পুরো জলমগ্ন। যে ছবি আমার চিত্র সাংবাদিক প্রসন্ন নস্কর তুলে ধরছে। ইতিমধ্যেই বৃষ্টি নেমে গিয়েছে, অর্থাৎ সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরছি একাধিক জায়গা জলমগ্ন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে একটু উল্টো পারের ছবি তোমাকে দেখাবো। অর্থাৎ খান্না থেকে মুচিবাজার হয়ে যে সমস্ত অটো কিংবা যানবাহন উল্টোডাঙার দিকে যাচ্ছে সেই রাস্তা একেবারে বন্ধ রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকটা পুরোটাই বন্ধ। একদিক বন্ধর কারণেই কিন্তু উল্টো পারের যে রাস্তা, একটু ছবি দেখাতে বলবো চিত্র সাংবাদিক প্রসন্ন নস্করকে। তুমি দেখতেই পাচ্ছ উল্টো দিকে যে রাস্তা, সেই রাস্তা একেবারে যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ অনেকটা নিয়ন্ত্রণের বেগ পেতে হচ্ছে। তার কারণ উল্টোডাঙা ব্রিজ, উল্টোডাঙা স্টেশন, তার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তার কারণ সকাল থেকে একই ছবি আমরা দেখেছি। তুমি দেখতেই পাচ্ছ সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একদিকটা যেরকম জলমগ্ন হয়ে গেছে, অন্য দিকটা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই যানবাহন। পাশাপাশি দীপাঞ্জনা, যেটা তুমি ভয়ের কথা বলছো সেটা দেখা যাচ্ছে এর মধ্যেই আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ এবার যদি আবার আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। দেবাশিস, তুমি যেমনটা বললে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আলিপুর হাওয়া অফিস আভাস দিয়েছে যে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আবারও ফের এরকম টানা বৃষ্টি হয়, সব থেকে ক্ষয়ক্ষতি হবে। তার কারণ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যে সমস্ত পুজো মণ্ডপগুলি মানুষ আশায় বসে থাকে থিমের জন্য, সেই সমস্ত পুজো মণ্ডপ এই 365 দিন মাথায় রেখে যারা কাজ করে তাদের পরিশ্রম একেবারেই বৃথা। ইতিমধ্যেই শ্রীভূমির সামনে 1 হাঁটু জল, তার পাশাপাশি এই সমস্ত রাস্তায় একেবারে গুরুত্বপূর্ণ পুজো রয়েছে। সামনে হাতিবাগান সার্বজনীন রয়েছে, নলিন সরকার স্ট্রিট রয়েছে, যেগুলো একেবারে থিমের দিক থেকে গুরুত্বপূর্ণ পুজো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৃষ্টি মাথায় নিয়েই কি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বাঙালিরা তারা কিন্তু পুজো ছাতা মাথায় দিয়েই কি তারা পুজো দেখবেন? একেবারেই। দীপাঞ্জনা, অনেক ধন্যবাদ। এবং সঙ্গে চিত্র সাংবাদিক তোমাদের দুজনকেই বলবো সাবধানে কাজ করতে, কারণ এই জমা জলে নানান রকম বিপদ ঘটছে। আমরা দেখেছি সারাদিনে একের পর এক মৃত্যুর সংখ্যা সকাল থেকে ক্রমান্বয়ে বেড়েছে। দীপাঞ্জনা এবং প্রসন্ন নস্কর আমাদের চিত্র সাংবাদিক এবং সাংবাদিক দুজনকেই ধন্যবাদ জানাবো। এবং যেভাবে তারা কাজ করছেন, প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছেন, তাতে অবশ্যই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে, থাকবে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যেটা আজকে দেখতে পেলাম যে একের পর এক মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনার দায় সিএসসিকে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আবহাওয়াকে আবার বৃষ্টি হতে পারে, মানে 25 তারিখ থেকে যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, যেরকমটা দীপাঞ্জনা বলছিল যে 25 তারিখ থেকে আবার বৃষ্টি হতে পারে। 25 তারিখ খুব সম্ভবত তৃতীয়া, তো সেদিন থেকে যদি আবার বৃষ্টি হয় তাহলে পুজোতে কি এই নিম্নচাপের প্রভাব থাকবে? এবং এখানে যদি বৃষ্টি হয় কলকাতায়,
তাহলে কলকাতার কি পরিস্থিতি হতে পারে সেটা সহজেই অনুমানযোগ্য। আসুন দ্রুত আপনাদেরকে কিছু ছবি আমরা দেখাই, কলকাতার কিছু ছবি, কিছু এলাকার ছবি আমরা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে যদি আবার ফার্দার নিম্নচাপ হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে। আপনারা দেখুন, এই ছবি বাঘাযতীন এলাকার ছবি, আমরা কিছু ছবি দেখাচ্ছি মেটিয়াবুরুজ এলাকার ছবি, রবীন্দ্র সদন এলাকার ছবি। দেখুন অভাবনীয় বৃষ্টি, আসরিক বৃষ্টিতে কি দুর্দশা মানুষের। নৌকা চলছে শহরের রাস্তায়, বাঘাযতীনে নৌকো চলছে। এবার দেখুন পার্ক সার্কাসের ছবি, বাড়ির পোষ্যকে নিয়ে কোনো ক্রমে ওই জল কোমরের ওপরে জল, বাড়ি, হসপিটাল, একাধিক জায়গায় এই অবস্থা। দেখুন এই হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের ছবি দেখাচ্ছি আপনাদের এখন এই মুহূর্তে। এবার দেখুন আইটি হাব সেক্টর 5 এর পরিস্থিতি কি। এরপর দেখুন চিনার পার্কের ছবি। অর্থাৎ এরকম দেখাতে চাইলে, আজকে আমি আবারও বলছি, এরকম দেখাতে চাইলে কলকাতার সমস্ত স্পটের যা ভিজুয়াল আছে প্রত্যেক জায়গাতেই মারাত্মক জল জমে যাওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত আমরা দেখতাম যে কলকাতায় জল হলে ওই শেক্সপিয়ার সরণির ওইদিকে জল জমতো, আরও কিছু কিছু জায়গা জল জমতো, ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে জল জমতো, কলেজ স্ট্রিট ডুবতো, কিন্তু পুরো শহর কলকাতায় জল জমছে। এখন ব্যাপার হচ্ছে কিছুক্ষণ আগে যেটা কথা বলছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছিলেন যে 20 মিলিমিটার করে জল বেরিয়ে যাচ্ছে। তাতে যদি 300 মিলিমিটার হয় আপনারা হিসাব করুন কতক্ষণ লাগবে। তো রিপোর্টার হিসাব করে বললেন প্রায় 15 ঘন্টা লাগবে। তাতে হিসাব করে বললেন প্রায় 15 ঘন্টা লাগবে। তাতে আমি যদি 20 মিলিমিটার করে জল বেরোয় তাহলে 100 মিলিমিটার বেরোতে 5 ঘন্টা, 200 মিলিমিটারে 10 ঘন্টা, 300 মিলিমিটার 15 ঘন্টা, তাহলে আরও 7-8 ঘন্টা সময় লাগবে। এই জায়গাটায় দাঁড়িয়ে অর্থাৎ এখনই যে পুরোপুরি শহর। নেতা অনিন্দ্য সিংহ রায়, আমি অনিন্দ্যদাকে স্বাগত জানাই। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, তন্ময়দাকে স্বাগত জানাই। প্রদীপ্ত ঘোষাল বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, প্রদীপ্তদাকেও স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে কি আমরা পেয়েছি, আচ্ছা বেশ, আমরা পেয়েছি তারক সিং, মেয়র পরিষদ নিকাশি ব্যবস্থা। তারকবাবুকেও স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। একদম প্রথম আমি তারকবাবুর কাছে যাই যে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আর কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। কি হলো, শুনতে পাচ্ছি। আমি আরো আরেকবার প্রশ্ন করছি আপনাকে তারকবাবু, এখন এই মুহূর্তে নিকাশি ব্যবস্থার কি অবস্থা? নিকাশির ক্ষেত্রে নতুন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? গতকালকের ব্যাপক বৃষ্টিতে, অর্থাৎ অভাবনীয় বৃষ্টিতে যে জল জমেছে গোটা কলকাতায়, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন নিকাশি ডিপার্টমেন্ট থেকে, মানে কলকাতা কর্পোরেশনের? এবং আর কতক্ষণের মধ্যে জল পুরো মুক্ত হতে পারে শহরে? এই যে ওয়াটার লগিং কন্ডিশন, এটা নর্মাল হতে পারে, আর কতক্ষণ সময় লাগবে? দেখুন, এই কথাটা বলাটা ভুল হবে যে কতক্ষণে জলটা নামতে পারবে। জলটা নামার নির্ভর করে গঙ্গা যতটা জল নিতে পারবে। গঙ্গা খুব স্লোলি নামছে। আমাদের লক গেট 4টের সময় খুলে গেছে, এখন 7টা 10, 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এই যে হেভি বৃষ্টি হয়েছে তার সাথে নিম্নচাপ, এই নিম্নচাপের দরুন গঙ্গার মানে ভাটা হয়ে যাওয়ার পরেও জল খুব কম নামছে। এই কম নামার জন্য আমরা যে জলটা ডিসচার্জ করছি সেটা স্লো বেরোতে পারছে না, নাহলে এতক্ষণ থাকার কোনো কারণ নেই। আপনারা আপনাদের চ্যানেলে দেখাতেন, সব চ্যানেলেই দেখাতো যে কলকাতা শহরে ড্রেনেজ সিস্টেম যেটা, তার ক্যাপাসিটি ঘন্টায় 6 মিলিমিটার, কিন্তু আমি আপনাদের বলছি এখন সেটা ক্যাপাসিটি বেড়ে 20 মিলিমিটার হয়েছে। 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে বৃষ্টিটা হতে।
সকালবেলা 4টের সময় লক গেটটা খুলেছে। রাত্রিরে 2:20 বৃষ্টিটা আরম্ভ হয়েছিল, 5টা সাড়ে 5টা পর্যন্ত বৃষ্টিটা হয়েছে। 4টের সময় লক গেট বন্ধ ছিল, খুলেছে। তাহলে আপনার 3 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে সারা কলকাতায় এভারেজে। কোথাও 340, 350, 299, 297 এরকমভাবে বৃষ্টিটা হয়েছে। ইউনিফর্ম সারা কলকাতায় হয়েছে। তো এই যে বৃষ্টিটা নামবে, ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টি হলে তাহলে কম করে 15 ঘন্টা সময় লাগে। তো এই জলটা আমরা বেলা 12টার সময় যখন বন্ধ হলো, আবার 4টের সময় খুলে আবার এটা চলছে, এখন খোলা আছে এখন। তো আমরা সময় যা পেয়েছি তাতে 7-8 ঘন্টা সময় পেয়েছি এই জলটা বার করার। এখন বেরোচ্ছে জলটা, কিন্তু খুব স্লো বেরোচ্ছে। এই স্লো বেরোচ্ছে যেটা, এটা জলকে গঙ্গাকে ঠেলে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। দ্বিতীয় কথা, আপনি প্রশ্ন করলেন যে এই শহরে যে জল জমা হচ্ছে এটা কিভাবে পার্মানেন্ট সলভ হয়। এটার কোনো রাস্তা নেই সারা পৃথিবীতে কোথাও। আমাদের প্রত্যেকটা শহরে, পৃথিবীর যে কোনো শহরে আপনি যাবেন, তার একটা ইঞ্জিনিয়ারিং পরিকাঠামো আছে, যেটাকে বলা হয় নেটওয়ার্ক পরিকাঠামো, ইংরেজিতে বলা হয় নেটওয়ার্ক। তো একটা নিউ ইয়র্ক সিটিতে যদি 1 লিটার জল টানার ক্ষমতা থাকে ঘন্টায়, আর 5 লিটার বৃষ্টি হয়, তাহলে 4 ঘন্টা এক্সট্রা টাইম তাকে দিতে হবে, লিড টাইম। তো যত বৃষ্টি বাড়বে ক্যাপাসিটির বাইরে তত সময় তাকে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বাকি যে যা বলতে পারে, আমার তাকে কিছু বলার নেই। বাস্তব ঘটনাটা হচ্ছে এইটা। এই যে আপনারা আলোচনা করছেন মানুষ মারা গেছে, এটা মারা গেছে খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু যে লোকগুলো মারা গেছে, আমাদের পক্ষ থেকে আমরা আবেদন রেখে আসছি দীর্ঘদিন ধরে, যে বর্ষার সময় মানুষ একটু সতর্ক হয়ে চললে ভালো হয়। এই কলকাতা শহরে সিএসসি নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক থেকে আমরা কিছু কানেকশান নিয়েছি কলকাতা পৌরসভার লাইটের জন্য। আপনারা দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রায়, আমার যতদূর মনে হয় 30 কোটি টাকা মতন খরচা করে লাইট পোস্টগুলোকে পিভিসি পাইপ দিয়ে গার্ড করে দিয়েছি। হয়তো কোথাও 2-4টে খালি থাকতে পারে, কারো নজরে পড়লে আমরা নিশ্চয়ই করে দেব। আমাদের যে উদ্দেশ্য মানুষকে বাঁচাবার, মারার নয়, প্রোটেকশন দেওয়ার, সেই চেষ্টাটা আমরা ওয়ার্ড ভিত্তিক করেছি। সিএসসির যে নেটওয়ার্ক আছে, আমাদের কাছে কেউ যদি কখনো কমপ্লেন করে, আমরা সঙ্গে সঙ্গে সিএসসিকে সেটা পাস অন করে দিই। কিন্তু 100% ফুল প্রুফ পৃথিবীর কোথাও কোনো কাজ হতে পারে না। তো একটা যারা পরিষেবা দেয় তাদের সতর্ক হওয়া দরকার। আর যারা এই জল জমার জন্য যাদের মৃত্যু হচ্ছে শহরবাসী, আজকে নয় দীর্ঘদিন ধরে তারা জানে, তাদেরও একটু সতর্ক হলে ভালো হয়। আপনাদের মাধ্যমে আমি এটা তাদের কাছে নিবেদন করছি। এবার কেউ বলতেই পারে নিবেদন করার কি আছে, আপনারা তো সতর্ক ছিলেন না। বলুন, লক্ষ লক্ষ লাইট পোস্ট আছে, তাহলে প্রত্যেকটা লাইট পোস্টে কি একটা করে লোক দাঁড় করিয়ে দেওয়া সম্ভব বৃষ্টির সময়? কোথায় পাবো? এই বাস্তব জিনিসগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। বৃষ্টি হয়েছে, জল জমেছে সব জায়গায়। আপনি দেখুন, এই যে 75 বছর ধরে পাতিপুকুরে বাস ডুবে যেত, এত বৃষ্টি হচ্ছে 300 মিলিমিটার। দেখান তো পাতিপুকুরে একটা স্কুটার ডুবেছে, দেখিয়ে দিন। অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। আমি এটা কৃতিত্ব বলছি না, যেমন ভালো হচ্ছে তেমন খারাপও হচ্ছে। খারাপ হচ্ছে কখন? যখন আমার নেটওয়ার্কের বাইরে গিয়ে বৃষ্টি হচ্ছে। আমরা কলকাতা পৌরসভা 10 বছরে 20 লক্ষ মেট্রিক টন সিল্ট বার করেছি ড্রেনেজের ভেতর থেকে। আমাদের
72টা পাম্পিং স্টেশন ছিল, আমরা 82টা পাম্পিং স্টেশন করেছি, 10টা পাম্পিং স্টেশন বেড়েছে। আপনারা আপনাদের কাজ বা পুরসভার ভূমিকা বা কর্পোরেশনের কন্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন নেই আপনার কাছে। আপনি যেটা বললেন যে নর্মাল প্রসিজিয়ারে গঙ্গা বক্ষে এখন জলের পরিমাণ বেশি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, কাজে গঙ্গার জল নেওয়ার ক্ষমতাটা কমে গেছে, সেই কারণের জন্য স্লো জল বেরোচ্ছে। আমি পুরোপুরি মানলাম, একদমই এটা স্বাভাবিক, এখানে কোনো রকম তর্ক বিতর্ক নেই। তবে এই যে কলকাতার যে আদিগঙ্গা বা এই যে গঙ্গা নদীর, এটা আপনি যদি দক্ষিণেশ্বর এলাকায় দাঁড়িয়ে গঙ্গা নদী দেখেন কখনো, তো সেখানে মাঝে মধ্যে একটা চর দেখা যায়। তো এই যে গঙ্গার যে ড্রেজিং করা, সেই ড্রেজিংয়ের কাজটা ঠিকমতো হয় কি না এক। দ্বিতীয়ত, শহর কলকাতায় আপনাদের কর্পোরেশন অসাধারণ কাজ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক ইপস অ্যান্ড বাট আছে, তার মধ্যে আপনাদের চলতে হয়। কিন্তু শহর কলকাতায় প্লাস্টিকজাত পদার্থ রাস্তায় ছুঁড়ে ফেলার ক্ষেত্রে পুরসভা কি ব্যবস্থা এমন নিয়েছে যে যার জন্য ড্রেনেজের মুখগুলো ব্লক হয়ে যাওয়া বা আনএক্সপেক্টেড একটা ব্লকেজ তৈরি হওয়া, সেটাকে আটকানো যেতে পারে? তৃতীয়ত, তারকবাবু আপনার কাছে আমার সবথেকে বড় প্রশ্ন, আপনি বলছেন যে 30 কোটি টাকা খরচা করে পিভিসি পাইপ দিয়ে আপনাদের সিএসসির লাইট পোস্টকে গার্ড করতে হয়েছে। আমার প্রশ্ন যে আজকে আপনাদের প্রশাসনিক কার পোস্ট গার্ড করেছেন আপনারা প্লাস্টিক পিভিসি দিয়ে? কোন পোস্ট? সিএসসি নয়, আমাদের যে পৌরসভার লাইট পোস্টগুলো আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই পোস্টগুলো সিএসসি আমরা করতে যাব। আমি বুঝতে পেরেছি, পৌরসভার আমার বুঝতে ভুল হয়েছিল তারকদা, আমার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে না। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি যে আজকেও প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আপনাদের দলের অনেকেই তাদের বক্তব্য শুনলাম, তারা সিএসসিকে দায়ী করলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেন। ক্ষতিপূরণ সেই দেবে যার জন্য ক্ষতি হয়েছে, যদিও সিএম ম্যাডাম বলেছেন যে ক্ষতি, মানুষের মৃত্যুর ক্ষতি কখনো টাকা দিয়ে হয় না, একদম বাস্তব। একজনকে চাকরি দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, আপনি বলতে পারবেন, আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, এরপরে সিএসসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিতে পারবে বা নেওয়া উচিত? আপনার কি মনে হয়? বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই প্রশ্নই আমার থাকবে, যে সিএসসির গাফিলতির জন্য 9 জন মানুষের মৃত্যু হলো, সেই সিএসসির বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নেবে? তারকবাবু, যদি আপনার জানা থাকে, ব্যক্তিয়ারের মধ্যে থাকে, আপনি বলতে পারেন। আসলাম কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ নিকাশি ডিপার্টমেন্টের তারক সিং আমাদের সঙ্গে রয়েছেন। তারকদা যে কথাগুলো বলছিলেন, আমার প্রশ্ন একটাই, যে সিএসসির বিরুদ্ধে অর্থাৎ 9 জন মানুষের মৃত্যুর দায়িত্ব সরকার দিচ্ছে সিএসসির কাঁধে, কারণ সিএসসির গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে এবং ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এটা কোনো মিডিয়ার কোনো সেট করে দেওয়া কোনো লাইন নয়, এরপর যেটা পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে সিএসসির বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা। তারকদা, এটা নেওয়া সম্ভব হবে সরকারের পক্ষে? দেখুন, আপনার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল গঙ্গায় আপনি চর দেখেছেন দক্ষিণেশ্বরে, ড্রেজিং গঙ্গায় যে চর দেখেছেন, এটা আপনার সাথে আপনি সহমত পোষণ করি। গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে, ড্রেজিং দরকার। যেমন ধরুন, আপনার কথাকে আমি সমর্থন এই জন্য জানাচ্ছি, আমরা যে পৌরসভায় 10 বছরে আমরা পলি তুলেছি 20 লক্ষ মেট্রিক টন, ভেতরে মাটি যে ছিল খালি হয়ে গেছে, ড্রেনেজের জল ধরার ক্ষমতাটা বেড়েছে, ফলে কলকাতা শহরে ওয়াটার লগিংটা কমেছে। তেমনি গঙ্গার যদি নাব্যতাটা বাড়ানো যায়, যেটা কমে গেছে, জল ধরার ক্ষমতা বাড়বে। এটা কেন্দ্রীয় সরকারের কাজ। আমরা বারে বারে বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন, কিন্তু হয়নি। আমরা আবার বলবো, আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা বসে আছেন এই প্যানেলে, তাদের কাছেও আমাদের অনুরোধ, ওনারাও যেন ওনাদের মতন করে এই শহরে যে জল জমে, তার জন্য যে গঙ্গার নাব্যতা একটা পয়েন্ট, সেটাকে তারাও যেন কনসিডার করে, কেন্দ্রীয় সরকারকে লেখে, যাতে এর নাব্যতাটা বাড়ানো যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ক্ষতিপূরণ, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন। না, ক্ষতিপূরণ না, আইনি ব্যবস্থা সিএসসির বিরুদ্ধে নেওয়া যাবে কিনা কথা বলেছি।
আমি বলছি এই কথা। মুখ্যমন্ত্রী বলেছে, সঞ্জীব গোয়েঙ্কার সাথে আমি কথা বলেছি, এবং মানুষের মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে মেটানো যায় না। এবার প্রশ্ন হচ্ছে, যাদের বাড়ির লোকরা মারা গেছে তাদের একটা নিজস্ব অধিকার আছে, পরিবারের লোকরা সঞ্জীব নিশ্চয়ই তাদের সাথে উনি বাইরে রয়েছেন, একসঙ্গে বললে সমস্যা হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, তারা নিশ্চয়ই চাইবেন কথা বলে, মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলবেন। এবং আমি যেটা আরো আপনাদেরকে বলতে চাই, না কিন্তু তারকদা এখানে অনেকে রয়েছে প্যানেলে, আমি আসবো আপনার কাছে। আজকে 9 জন মানুষের মৃত্যুর পর তাদের পরিবার বললে, শেষ করতে দিন তারকদা একটা মিনিট, আমি বলছি যে 9 জন মানুষ মারা গেল, তাদের পরিবার বললে তবেই সরকার আমার একটা কথা মামলার দিকে যাবে। শতপ্রণোদিত মামলা গভর্নমেন্ট ইজিলি করতে পারে। না, তা বলিনি। আপনি কথাটাকে টুইস্ট করবেন না, আমার কথাটা সোজা ভাবেনি। আচ্ছা বলুন। আমি বলছি তাদের পরিবারের লোকরা কি চায় তাদের সাথে তো কথা বলা দরকার। কি আপনি মনে করেন বলা দরকার নেই? যদি আপনি মনে করেন দরকার নেই তাহলে ঠিক আছে, আমার মনে করা দিয়ে সরকার চলবে, আমার মত বলা দরকার। বুড়ো শিবতলায় যে লোকটা মারা গেছে বলা হচ্ছে, ওই ভদ্রলোক একটা কারখানায় চাকরি করে, সেই কারখানায় তার মৃত্যু হয়েছে। সেটাকেও আপনারা সিএসসি কোটায়, রাজ্য সরকারের কোটায় দিয়ে দিচ্ছে যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে। মৃত্যু হরিদেবপুরে, যেটা ঠিক সেটা ঠিক তো বলুন। না, হরিদেবপুরে আমি যেটা জানি, আপনি যেটা বলছেন সেটা কারখানার একজন কর্মচারী। হরিদেবপুরের ঘটনা, জলে ডুবে গেছিল কারখানার হরিদেবপুরে নয়, বুড়ো শিবতলা হতে পারে, বুড়ো শিবতলা, সেটা সেভাবেই দেখাচ্ছি। এই ক্ষেত্রে তো সরকারকে কেউ দায়িত্ব দেয়নি। আমি সিএসসি না দেখাচ্ছেন না, আপনারা তো একসাথে জুড়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা তো আমি সিএসসির দায়, এখানে তো সরকারের কোনো দায় নেই। সরকারের কিসের দায়? বৃষ্টি হয়েছে বেশি, সরকার কেন দায়িত্ব নিতে যাবে? কিন্তু সরকার সিএসসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কিনা, আমার সেটা প্রশ্ন ছিল। যাদের বাড়ির লোকরা মারা গেছে, না আপনার যেটা প্রশ্ন সেটাই উত্তর দিলাম তো। বাড়ির লোকদের সাথেও তো কথা বলা দরকার, বাড়ির লোকরা কি চায়। এখন আপনারা যদি মনে করেন যে না, বাড়ির লোকের সাথে কথা বলার দরকার নেই, তাহলে নেই। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা আমার মত। আমি একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বাড়ির লোক, যার বাড়ির লোক মারা গেল তাদের সাথে কথা বলবো না, তাদের বাড়ির লোক চলে গেল, এটা আমার মত। বেশ তারকদা, আমি আসবো। এখানে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। তন্ময়, আপনার মনে কি প্রশ্ন জাগছে এই? দেখুন, আমি প্রথমেই এটা বলবো যে বিজ্ঞান কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আজকে 5 বছর আগে আজ থেকে 5 বছর আগে 2020 সালে আবহাওয়া দপ্তর বলেছিল আমফান আসছে, সতর্ক করে দিয়েছিল। সেই আমফান আসার পরে কলকাতা পুরসভা দেখা গেল করাত নেই, গাছ কাটতে পারছে না, এবং তখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছিল। আমরা শুনেছিলাম যে নাকি হচ্ছে গ্রাউন্ডের মধ্যে দিয়ে, আন্ডারগ্রাউন্ড দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হবে, ভবিষ্যতে যেন এরকম না হয়। 5 বছর কেটে গিয়েছে, আজকে 2025 সালে সেই একই রকমভাবে সেই জল থেকে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে এতজন নাগরিকের মৃত্যু হলো। এর দায় কার? কলকাতা পুরসভা কি করছিল 5 বছর ধরে? ঘুমোচ্ছিল? আজকেও হচ্ছে, আপনি জানবেন, এইটারও আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টি আসছে, তো তারপরে কি সেখানে পাম্প না কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই পুরসভা কি ঘুমোচ্ছিল? তারপরে ওই ফিরাদ হাকিম গিয়ে ফটো তুলে চারিদিকে ফটো পোস্ট করছেন, এই মানুষকে দেখতে হচ্ছে। আজকে হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন সিইএসসির দোষ, এই যে 8 জন বা 9 জন সহনাগরিককে কলকাতায় আমরা হারিয়েছি। তো সিইএসসির দোষ হলে আইন আছে, বিএনএস 106 সাবসেকশন 1, ডেথ ডিউ টু নেগলিজেন্স। যদি কেউ করে থাকে 5 বছরের কারাদণ্ড হতে পারে। আপনারা কি এফআইআর করেছেন? আপনারা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কারোকে অ্যারেস্ট করেছেন এখনো পর্যন্ত? কিচ্ছু করেননি। আমফানেও সেই মৃত্যু হয়েছিল,
তখনও কিছু করেননি। আপনারা চুপ করে বসে আসেন কেন? কারণ সিএসসি যিনি মালিক তাকে আপনারা আরও বেশি করে দিয়ে দেন। ওই কোয়েস্ট মলে জমি দিয়ে দিয়েছিলেন কম পয়সায়, যাতে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। পরিবর্তে তারা যেন আপনাদের পার্টিকে ইলেকট্রাল বন্ডে প্রচুর পয়সা দেয়, এই ডিল হয়ে রয়েছে। তার জন্য ওই একজনই চালিয়ে যাচ্ছে। আসবো তারকবাবু, আসবো অন্য কেউ, তারকবাবু আসবো, আমি দেখতে পেয়েছি কেউ এই কম্পিটিশন বা প্রতিযোগিতায় আসতে পারে না। সিএসসির মনোপলি রয়েছে, আর এই সরকার সেটা করে আসছে। এবার আমি আপনাকে আরেকটা কথা বলি, যে আজকে দেখুন এরা উনি বললেন যে জল নাকি বেরোতে পারছে না ড্রেন থেকে। তো বেরোবে কি করে? ড্রেনগুলো তো বুঝে আছে। আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আপনার কি জানা আছে যে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক 2014 থেকে 2019-এ 911 কোটি টাকা দিয়েছিল শুধুমাত্র বর্জ্য ও নিকাশি ব্যবস্থার জন্য, এবং 2021 থেকে 2026 পর্যন্ত 1449 কোটি অ্যালোকেট করেছে। তার মধ্যে 850 কোটি দিয়েছে। আপনার কাছে আসবো তাহলে সেই টাকা উত্তর দিতে দিন, আমি একটা বিরতি নিই। এই যে কেন্দ্র থেকে টাকা আসছে আপনারা হিসাব দিতে পারবেন? বেশ, আমি এর উত্তর মেয়র পরিষদ নিকাশি তারক সিং এর কাছ থেকে নেব। তারক বাবু আপনার কাছে আসবো, কিন্তু প্রশ্ন হলো এখানে যে এই যে মনোপলির প্রশ্ন আসলো, ক্ষতি করছে কোনো একটি কোম্পানি। আপনারা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার করে বলা সত্ত্বেও শুধুমাত্র ব্যবসা করছে, নিরাপত্তার দিকে মন দিচ্ছে না, মেনটেনেন্স করছে না। কি করে তারা বছরের পর বছর মনোপলি বিজনেস করতে পারে এই রাজ্যে? এই প্রশ্ন তন্ময়দা করলেন। আশা করি আপনি বলবেন। আপনি বলছেন যে শতপ্রণোদিত কেন সরকার মামলা করবে, পরিবারের সঙ্গে কথা বলে মামলা করবে। আমি বুঝলাম না এখানটা ঠিক পরিষ্কার। আমার কাছে আমার দুর্বোধ্যতা হতে পারে এটা। আমার কথা হচ্ছে সিএসসির বিরুদ্ধে মামলা করে সরকার প্রোগ্রেস করতে পারত, সেটা এখনো হয়নি। আপনি বলছেন 10 জন পরিবারের সঙ্গে কথা বলবে, আর বছরের পর বছর এই মনোপলি কিভাবে চলছে আমরা এই নিয়ে কথা বলবো। অবশ্যই আপনার কাছে আবারও আসবো, এরপর অনিন্দদার কাছে আসবো, বিপর্যয় মোকাবেলা নিয়ে প্রদীপ্তদার কাছেও যাব। আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুজো উদ্বোধনকে সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন এবং এই মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেন, চাকরির কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃতদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ালেন। তিনি পোস্ট কি করেছেন একবার দেখুন। তিনি পোস্ট করেছেন, আমি পোস্ট পুরোটা পড়ছি না, আপনারা দেখে নিন। যেখানে একটু স্টে করবে, দ্বিতীয় প্যারাতে বলা আছে যে সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। সবাই শুনুন, সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ, এটা আমার পোস্ট নয়, লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোনো বিকল্প হয় না, তবু আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি সিএসসিকে। আমি সিএসসির সঙ্গে কথা বলেছি, আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ এই পরিবারগুলোর প্রাপ্য। সরকার সমবেদনা জানাবে, সিএসসি ক্ষতিপূরণ দেবে। তাহলে যে ক্ষতি করলো সে ক্ষতিপূরণ দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে এই ক্ষতি করবার জন্য কেন আইনি পেনাল্টি হবে না? এই হচ্ছে একটা প্রশ্ন। এক, তারকবাবু যেটা বলছেন একদম ঠিক, যে স্বাভাবিকভাবে এত বৃষ্টি কলকাতা বহুদিনে হয়নি, কাজেই এখন যে পরিমাণ জল জমেছে সেটা বের করতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তন্ময়দা যতই আপত্তি করুন, আমি এটা তারকবাবুর সঙ্গে তার বক্তব্যের সহমত যে ব্যাপক পরিমাণ বৃষ্টি হলে বেরোতে সময় লাগবে জল, এবং নদী যার মাধ্যমে জলটা মূলত আউট হবে। আপনারা নবমী গঙ্গে একাধিক প্রকল্প এনেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি বলছেন 911 কোটি টাকা দিয়েছেন, কিন্তু তার কাজ হয়নি। আবার আপনি এটাও অভিযোগ করছেন। আমি তারকবাবুর কাছে আরেকবার আসবো। যদিও আমাদের এই অনুষ্ঠানে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে প্রদীপ্তদা আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্ত ঘোষাল। আমি যেটা জানতে পাচ্ছি ওনার অফিসে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা নেই। উনি প্রাকৃতিক বিপর্যয়ে যে জল জমেছে তার মধ্যে অফিসে বসে রয়েছেন। প্রদীপ্তদা, আপনি যে আমাদের সময় দিচ্ছেন এভাবে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা ক্যালকাটা নিউজের সঞ্চালকের আমার এবং আমার টিমের নেই। আরেকটু অপেক্ষা করুন, আপনার কাছে আসছি প্লিজ, যেহেতু তারকদা রয়েছেন, উনি এইসব বিষয়ে আরও বেটার বলতে পারবেন। কিন্তু বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে
কলকাতা পুরসভা যা পদক্ষেপ নিচ্ছে সেগুলো পর্যাপ্ত কিনা আমি প্রদীপ্তদার থেকে শুনবো। কিন্তু তারকবাবু প্লিজ। আমাদের ডাক্তারবাবু খুব ক্ষেপে গিয়েছেন। উনি ভুলে গেছেন যে একচেটিয়া বিদ্যুৎ ব্যবস্থা এখানে হচ্ছে না, থাকবে না। জিন্দালদের প্ল্যান্ট বসছে 10,000 মেগাওয়াটের, থাকবে না শালবনীতে, ওনার জানা নেই। কতজনের মৃত্যু হয়েছে বলে দিন একটু, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলকাতায় একটু বলে দিন মানুষকে। আপনি যেটা লক্ষ্য করছেন কতজন মানুষের মৃত্যু হয়েছে কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, একই কারণে জল জমেছে, কারেন্ট লিক করেছে, তারপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে। আপনি বলে দিন কতজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এই গত 14 বছরে, বলে দিন 2011 থেকে বলতে পারবেন? আপনার মনে আছে আমফানের সময়, জশের সময় বারে বারে মৃত্যু হয়, আপনি বললেন, আমি তো কথা বলিনি। আপনারা কোনো কাজ করেন না। এত উত্তেজিত হচ্ছেন কেন? প্লিজ, শরীর অসুস্থ হয়ে যাবে। তারকবাবু বলুন, তারকবাবু মানুষ চাইছে উত্তর চাইছে, মানুষ এটা গল্প শুনতে চাইছে না আপনার কাছে। অসুস্থ হয়ে যাবে। আপনি গল্প বলছেন, গল্প শুনতে চাইছেন মানুষ। শুনুন না, উত্তরটা দিন। শুনুন, গল্প নয়। আদানি আম্বানি কে হয় আপনার দলের? সম্পত্তিগুলো কাকে দিচ্ছেন? আদানির সাথে কারা করেছিল কন্ট্রাক্ট? হাউজিং দপ্তর আদানির সাথে কারা কন্ট্রাক্ট করেছিল? 1,000 কোটি টাকা দিয়েছে। আদানির সাথে কি সম্পর্ক আসছে এখানে? কি করতে? ড্রেনেজের জন্য। হাউজিং ডিপার্টমেন্ট ড্রেনেজের টাকা দেয়। আপনার তো কথার কোনো মাথা মুন্ডু নেই। আপনি দেখতে চান কেন্দ্রীয় মন্ত্রী কত দিয়েছে? আচ্ছা যাই হোক, আপনাকে আমি বলি, আপনি বললেন আরে কেন্দ্রীয় মন্ত্রক কোন দপ্তরকে দিয়েছে? আমি বলে দিচ্ছি, শুনে নিন। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দিয়েছে বর্জ্য নিকাশি ব্যবস্থার উন্নয়নে। ঠিক আছে, এবার হচ্ছে 2014 থেকে 2019 911 কোটি, তারপরে 2021 থেকে 2026 1449 কোটি অ্যালোকেট করা হয়েছে, তার মধ্যে 850 কোটি দেওয়া হয়েছে। আপনি হিসাব দিতে পারবেন কি করেছেন সেই টাকা? এবার ওনার উত্তরটা নিন। আরে আপনি ভুলভাল বলছেন, আপনি কিছু জানেন না, আপনি লোককে বিভ্রান্ত করছেন। ডকুমেন্ট দেখান। ডকুমেন্ট দেখা যাবে না? আপনি আমি দেখিয়ে দেবো। এই দেখা দিচ্ছি না। বর্জ্যর সাথে আমার কাছে আজেবাজে কথা বলতে পারবেন না। বর্জ্যর সাথে ড্রেনেজের কোনো সম্পর্ক নেই। আরে নিকাশি ব্যবস্থা কাকে বলে? নিকাশি ব্যবস্থা মানে কি জানেন? ড্রেনেজের কোনো নিকাশি ব্যবস্থা মানে জানেন? শুনুন ধৈর্য ধরে। আচ্ছা বেশ, আমি আরো দুজন গেস্ট আমি তাদের কাছে একটু যাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে দেখেছি। আমি একটু তাদের কাছেও যাই। আমি বলছি, আপনি যে কথাগুলো বললেন, হ্যাঁ এই যে হ্যাঁ তন্ময়দা দেখান উনি এই দেখুন ওটা কিছু দেখা যায়? ক্যামেরা দিকে দেখান, ক্যামেরা জুম করা আছে দেখুন। হ্যাঁ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি আপনাকে দেখাচ্ছি। নরেন্দ্র মোদিকে আমি 2 কোটি টাকা দিয়েছি। উন্নয়নে এই দেখাচ্ছে, দেখুন এসবিএমইউ এই যে লেখা আছে নরেন্দ্র মোদি 2 কোটি টাকা দিয়েছে। 35 লক্ষ টাকা স্ক্রিনে দেখান একটু। হ্যাঁ পাগল লোক। হ্যাঁ এই স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বেশ, আমরা শুনুন, আপনি অনুষ্ঠানটা চালাতে চাইলে যে যখন বলবে তাকে বলতে দিন। যে যখন বলবে তাকে বলতে দিতে হবে। যে সঞ্চালক আছে তার কাছে না আমি একেবারে বলছি তারকদা, আমরা আসছি আপনাদের কাছে। আমি আসছি আপনাদের কাছে, কিন্তু এই মুহূর্তে আমি একটু প্রদীপ্তদার কাছে যাই। অনিন্দতে কিছু মনে করবেন না, আমি জাস্ট প্রদীপ্তদার থেকে ছুঁয়ে আসবো। প্রদীপ্তদা, এই মুহূর্তে কর্পোরেশন যা যা ব্যবস্থা নিচ্ছে, নিকাশি দপ্তর যা যা ব্যবস্থা নিচ্ছে, এটা কি পর্যাপ্ত? কারণ দীর্ঘদিন বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতা আপনার রয়েছে। আমি বিরতির পর ফিরে এসে প্রদীপ্ত ঘোষাল, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, ওনার থেকে শুনবো। প্রদীপ্তদা, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। আপনি দেখতে পাচ্ছেন যে কলকাতা কর্পোরেশন যেভাবে বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা করছে, এটা কি পর্যাপ্ত? এবং এই যে জল, যে ড্রেনেজ সিস্টেম যেটা হচ্ছে, যে পদ্ধতিতে চলছে, এটা পর্যাপ্ত কিনা, বা আর কি করা উচিত এই সময় বিপর্যয় মোকাবিলার জন্য? দেখুন, প্রথমত হচ্ছে যে আমরা সবাই যেটা একমত যে একটা ভয়ানক বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি বেশ কিছু বছরে আমরা কলকাতা শহরে সত্যিকারে দেখিনি। আমার যতদূর ধারণা 1988-এ এরকম একটা হয়েছিল, তারপরে কবে জানি না, সেটা তো মানে ফিগার বলবে। তবে একটা
তখনও 88-এ যা ঘটেছিল মোটামুটি একই রকম জল যন্ত্রণা এখনো আমরা সেটাই পাচ্ছি। তার মানে হচ্ছে যে কলকাতা শহর প্রচুর পরিমাণে বেড়েছে, মানে বড় হয়েছে, সুতরাং মানুষ ভুলে গেছে জলের যাওয়ার যে সমস্ত ন্যাচারাল ওয়েজ যেগুলো থাকে সেগুলো আজকে বাইপাস বা ওইদিকে আমরা দেখেছি যে প্রচুর নালা ছিল যেগুলো সমস্ত এখন কাভার্ড হয়ে গেছে, সেগুলো এখন ড্রেনেজে পরিণত হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে জল যাওয়ার জায়গা খালি যে গঙ্গা দিয়ে সেটা হচ্ছে পাম্পিং সেকশন, আমার যেটা ইস্টার্ন ওয়েটল্যান্ড, আমাদের ড্রেনেজের জল যায়, সুতরাং সেখানেও একটা জল ওঠার মানে ক্যারিং ক্যাপাসিটি, সেসব জায়গাতেও বেশ কিছু নির্মাণ হওয়ার দরুন আমরা দীর্ঘকাল ধরেই জানি যে সেখানে অনেক নির্মাণ অনেক কিছু হয়েছে, সুতরাং সেটা আইনি হোক বেআইনি হোক তো প্রশাসন বলবে। কিন্তু ঘটনা হচ্ছে জল যাওয়ার ন্যাচারাল ওয়েজ যেগুলো কলকাতা শহরে হয়েছে, এখন সেখানে পপুলেশনের চাপ বেড়েছে, বাড়ি হাউজিং এস্টেট, বড় বড় হাউজিং এস্টেট হয়েছে, যেগুলো আগে লো লাইং ল্যান্ড ছিল, যেগুলো কিছুটা জল হোল্ড করতে পারতো। আমরা বাইপাসের ধারে দেখেছি বড় বড় জায়গা ছিল যেখানে জলটা এক্সেস জলটা এই ধরনের বৃষ্টির জল বেশ কিছুটা ওখানে হোল্ড করতে পারতো, সেইগুলো কমে গেছে। এখন কেউ যে পপুলেশন যে পরিমাণে বাড়ছে সেই অনুযায়ী হাউজিং তো করতেই হবে, সুতরাং জল। এখন ঘটনা হচ্ছে পৃথিবীতে যেগুলো খুব মানে এই ধরনের প্রচন্ড মানুষের চাপ আছে, যে এই ধরনের শহরগুলো বড় বড় শহর, ধরুন সিঙ্গাপুর বা এই ধরনের অনেকগুলো শহর, তারা কিন্তু তাদের ওখানে এরকমই বৃষ্টি হয়। এইখানে তারা যে ধরনের ভেরিয়াস অ্যাকোয়াডাক্ট মানে এক্সেস ওয়াটার, আমাদের বৃষ্টির জলটা কিন্তু খুব ভালো জল, পিওর ওয়াটার, তো এই পিওর ওয়াটারকে জমিয়েও যদি আমরা রাখতে পারি, সেটার যদি একটা কোনো স্টোরেজ ক্যাপাসিটি আমরা বাড়াতে পারি, ওরা ওখানে ওর আন্ডারগ্রাউন্ড না, সেটা তো আমাদের রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্প তো আছে। হ্যাঁ, এই যে জল ধরো জল ভরো সেটা একটা বড় আকারে, ওখানে হচ্ছে একটা সিটির একটা পুরো পার্ক তৈরি হয়ে গেছে, যেটা তলাটা পুরোটাই জল। তো সুতরাং আজকে ধরনের বহু নতুন জিনিস করবার স্কোপ আছে, এবং কলকাতা শহরের মতন জায়গা সেখানে এটা এই ধরনের কোন পদ্ধতি অবশ্যই করা দরকার। আমাদের সঙ্গে অনিন্দ সিংহ রায় রয়েছেন। আমি একটা ভয়াবহ তথ্য প্রদীপ্তদা দিলেন যে 1988 সালে মানে অলমোস্ট ওই সময় একটা ভয়াবহ বৃষ্টি হয়েছিল, আর তার থেকে আমি হিসেব করছিলাম 37 বছর পরেও একই অবস্থা থেকে গেছে। অনিন্দদা এর জন্য প্রদীপ্তদা যেটাকে সবচেয়ে বড় দায়ী করছেন সেটা হচ্ছে প্রমোটিং, মেবি ইট ইজ লিগাল অর ইললিগাল। এই প্রমোটিং এর কারণ একটা বড় কারণ, কি বলবেন? আমি প্রদীপ্তদার কথা বলার আগে একটা জিনিস আমি বলি আপনাকে, 3.5 ঘন্টায় 280 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারকবাবুর কথা শুনেই বলি, বৃষ্টি হলে জল দাঁড়াবে, চ্যালেঞ্জটা হচ্ছে কত তাড়াতাড়ি জল সরে যাচ্ছে। এখন যেখানে আপনাদের এখানে আমরা বসে প্রোগ্রাম করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি চলে যান কলকাতা এবং বিধাননগরে যেখানে আমি থাকি, জল মোটামুটি নেমে গেছে, অনেকটাই নেমে গেছে। কত তাড়াতাড়ি জল নামছে সেটাই চ্যালেঞ্জ। কুর্নিশ জানায় কলকাতা কর্পোরেশনের সমস্ত, আপনার সবাই বলবেন আপনি কেন মারা যাচ্ছে, পরে এইটাই জানতে চাইছি মানুষের হয়ে। আপনি এত জনকে কারোর বাবা কারোর মা কারোর পুজোর আগে হারালো বিজেপির লোকই অঙ্গলা চ্যানেল না, এরা চুপ করুন আপনি। আচ্ছা, ফার্স্ট রাউন্ড বলছেন অনিন্দদা, তন্মধ্যে একটু বলতে দিন। কুর্নিশ জানায় কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের এবং মেয়র কাউন্সিলরদের এনাদের বা কাউন্সিলরদের এবং বিধাননগরের, যে এত তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে কাজটা করে জলটা নামিয়ে দিয়েছে। আজকে আমরা বলছি, আমরা দেখেছি গুরগাঁওতে, দিল্লিতে, ইউপিতে দিনের পর দিন বৃষ্টি হচ্ছে, জল দাঁড়িয়ে গেছে। কোথায় ছিলেন তখন? এইবার চুপ করুন না, আপনি অনেক কথা বলেছেন। নাম্বার 3, নামনি গঙ্গা বলে একটা প্রজেক্ট হয়েছিল, ভুলে গেছেন সেটা? সেই নামনি গঙ্গা যেটা মোদির প্রজেক্ট, স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টে প্রচুর টাকা তোলা হয়েছিল। কি হয়েছে গঙ্গার শুদ্ধিকরণের জন্য? কিচ্ছু করা হয়নি। অতএব যারা এই ধরনের কথা বলছেন তারা ঠান্ডা ঘরে বসে কথা বলছেন, আর গিয়ে দেখুন গিয়ে যে আমাদের মেয়র থেকে শুরু করে মেয়র ইন কাউন্সিল, তারা এই মানুষগুলো কি করে থাকবে তার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবার লাস্টে আসি, প্রদীপ্তবাবুর কথা একদম ঠিক বলেছেন। সেক্টর 5 তার পেছন দিকটা যে বিরাট ভেরিটা ছিল, সেই ভেরিটা অনেকটা জল ধারণ করতে পারতো। সেই সময় সেক্টর 5 যাতে না করা হয়, সেই সময় জ্যোতি বসুকে বারণ করা হয়েছিল।
উনি কারুর কথা না শুনে, যদি না পারেন আমি আপনাকে বই দিয়ে দেবো, আপনি পড়বেন। উনি কারুর কথা না শুনে ওইখানে সেক্টর 5টা তৈরি করেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের আসার পর 2011 সালের পর থেকে যেভাবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে উন্নতি করেছে, জল থেকে শুরু করে রাস্তা থেকে শুরু আমি করে একটু just a conclusion তারক বাবুর কাছ থেকে কনক্লুশন নেব। আজকে যে সেক্টর 5 বিধাননগর এলাকায় অনেক সময় অনিন্দদা গর্ব করে বলে যে সেক্টর 5-এর গর্ব হচ্ছে, বিধাননগরের গর্ব হচ্ছে সেক্টর 5। আজকে অনিন্দদা তার জন্য জ্যোতি বসুকে রেসপন্সিবল করছেন। তারকবাবু, আপনারও কি তাই মনে হয় যে বাম আমলের ত্রুটি বিচ্যুতিপূর্ণ পদক্ষেপের জন্য তার দায়ভার আজও তৃণমূলকে ভুগতে হচ্ছে বা এই সরকারকে ভুগতে হচ্ছে? না না, আমি এটা বিশ্বাস করি না। সবাই ভালো কাজ করে। বেশ, যেমন আমাদের ডাক্তারবাবুর দলের আপকি বার 400 পার কি অবস্থা হলো, আমরা মনে হয় আজকের এই গুরুত্বপূর্ণ हमारा सरकार बनेगा, মানুষগুলো हमारा सरकार बनेगा, পরিবারের সঙ্গে সময় নেই, হাতে আর একদম সময় নেই, নেগেটিভ, কিন্তু তবুও উনি আমাদের সঙ্গ দিয়েছেন। সঙ্গে তারক সিং, মেয়র পরিষদ নিকাশী আমাদের সঙ্গে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখুন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।